আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। ইরান যুদ্ধের ব্যয় ও কৌশল নিয়ে মার্কিন সিনেটে হট্টগোল, অনন্তকালের যুদ্ধ বলছেন ডেমোক্র্যাট সদস্যরা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে উদ্বিগ্ন স্টেট নির্বাচনী কর্মকর্তারা। জালিয়াতি রুখতে প্ল্যান বি ও প্ল্যান সি। এবং ককরোচ জনতা পার্টির আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার। পুলিশের হামলা নিয়ে শিক্ষার্থীদের আবেদন দ্রুত শুনতে নারাজ ভারতের সুপ্রিম কোর্ট। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে ইউএসএ সংবাদ। ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় ও কৌশল নিয়ে মার্কিন সিনেট কমিটির শুনানিতে তুমুল হট্টগোল ও বিতর্ক হয়েছে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, এখন পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $37.5 বিলিয়ন। সামরিক বাহিনীর জন্য জরুরি অতিরিক্ত $67 বিলিয়ন বরাদ্দ অনুমোদনের আহ্বান জানান তিনি। ইরান যুদ্ধকে এক অনন্তকালের যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা। হাফসা হুসাইনের রিপোর্ট। সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানি শুরুতেই তপ্ত হয়ে ওঠে ক্যাপিটল হিল। ইরান যুদ্ধ বন্ধের দাবিতে ব্যানার উঁচিয়ে চিৎকার শুরু করেন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। এক পর্যায়ে শুনানি সাময়িক স্থগিত করেন কমিটির সভাপতি। পরিস্থিতি স্বাভাবিক হলে পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানান, চলমান এই যুদ্ধের ব্যয় সামাল দিতে প্রতিরক্ষা বিভাগের জন্য অতিরিক্ত বরাদ্দ অনুমোদন জরুরি। This request is an urgent, necessary injection of resources to address the immediate needs of our department. ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিনের প্রশ্নের জবাবে হেগসেথ প্রথমবারের মতো প্রকাশ করেন, ইরান যুদ্ধের পঞ্চম মাসে এসে আমেরিকার মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে $37.5 বিলিয়ন। 30 সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য সামরিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচও এতে যুক্ত। Senator, the estimate we have as of today is $37.5 billion. শুনানিতে সরকারের তীব্র সমালোচনা করেন বিরোধী সদস্যরা। ডেমোক্র্যাট সিনেটর প্যাট মারে অভিযোগ করেন, শিগগিরই যুদ্ধ শেষ করার আশ্বাস দেয়া হলেও সরকার আরও $70 বিলিয়ন চাইছে, যা আরেকটি অনির্দিষ্টকালের যুদ্ধে জড়িয়ে ফেলার তীব্র আশঙ্কা তৈরি করেছে। He has told us over 40 times now that a deal is near and the war will be over soon. But now he is asking for $70 billion more, and for us to just trust him it'll work out fine. ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে সিনেটে একের পর এক দাবি উঠলেও পেন্টাগন অনড় অবস্থানে থাকায় আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হাফসা হুসাইন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্টেটগুলোর নির্বাচন কর্মকর্তারা। যে কোনো প্রতিকূল পরিস্থিতি সামলাতে কাগজের ব্যালটে ভোট গ্রহণ ও হাতে গণনা সহ বিকল্প প্ল্যান বি ও প্ল্যান সি প্রস্তুত রাখা হচ্ছে। তবে হোয়াইট হাউস জালিয়াতিমুক্ত নির্বাচনের দাবি জানিয়েছে। নাজিব বেগের রিপোর্ট। আমেরিকান সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব স্টেটগুলোর। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কিছু পদক্ষেপ ঘিরে নতুন শঙ্কা তৈরি হয়েছে। ভোটারদের ব্যক্তিগত তথ্য দাবি, ডাকযোগে ভোটের সমালোচনা এবং নির্বাচন সহায়তা কমিশনের সদস্যদের হঠাৎ বরখাস্তের পর কেন্দ্রীয় সরকার ভোটে হস্তক্ষেপ করতে পারে আশঙ্কা করছেন স্টেট সেক্রেটারিরা। মিনেসোটার সেক্রেটারি অফ স্টেট স্টিভ সাইমন জানান, নির্বাচনে কেন্দ্রীয় সরকারের যে কোনো নেতিবাচক হস্তক্ষেপ রুখে দিতে তারা সম্ভাব্য পরিস্থিতির মহড়া দিচ্ছে।
বিরোধী ডেমোক্রেটদের পাশাপাশি রিপাবলিকান দলের নির্বাচন কর্মকর্তারাও পরিস্থিতি সামলাতে ব্যাকআপ পরিকল্পনা নিয়ে রাখছেন। প্রযুক্তিগত সমস্যা বা ভোটিং মেশিন বাতিলের মতো ঘটনা ঘটলেও বিকল্প উপায়ে ভোট প্রক্রিয়া চালু রাখার আশ্বাস দিয়েছেন তারা। ওয়েস্ট ভার্জিনিয়া সেক্রেটারি অব স্টেট ক্রিস ওয়ার্নার বলেন, যদি হঠাৎ করে ব্যালট মার্কিং ডিভাইস বাতিল করা হয় তবে তারা কাগজের ব্যালটে ভোট নেবেন। এছাড়া তাদের কাছে প্ল্যান বি বা প্ল্যান সি তৈরি আছে। কর্মকর্তাদের এই উদ্বেগের মুখে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভোটিং সিস্টেমের ত্রুটি দূর করা এবং ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দিতে স্টেটগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চান। কোনো অযোগ্য নাগরিক যেন ভোট দিতে না পারে তা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, আমেরিকানরা অন্য প্রতিষ্ঠানের তুলনায় স্টেটের স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ওপর বেশি আস্থা রাখেন। ফলে ট্রাম্প প্রশাসন এবং স্টেটগুলোর এই টানাপোড়েন আগামী নির্বাচনে নতুন রাজনৈতিক জটিলতার জন্ম দিতে পারে। নাজিব বেগ, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা সিটি প্রশাসনের নেই। তবে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাকে গ্রেফতারের জন্য ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় মামদানি বলেন, নেতানিয়াহু যুদ্ধাপরাধী এবং আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তা ন্যায়সঙ্গত। Benjamin Netanyahu is a war criminal, the architect of a horrific genocide against the Palestinian people. He is responsible for the killing of more than 73,000 people, for the maiming of tens of thousands of children as those who survive undergo amputation without anesthesia, for the targeting of neonatal hospitals and maternity care centers, denying newborns even the chance to live. It is clear that we do not have the independent legal authority to enforce this warrant. The federal government, however, does, and I call on them to join the ICC and execute this warrant. And I want to be equally clear. Benjamin Netanyahu is not welcome in New York City. সৌদি আরবের সাথে ৩০ বছর মেয়াদী বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে সৌদি আরব নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চুক্তির আওতায় কর্মসূচি বাস্তবায়নে মার্কিন কোম্পানিগুলোর সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বের অর্ধশতাধিক দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগামী সপ্তাহ থেকে অন্তত 7টি দেশের পণ্যে 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক কার্যকর করতে পারে। এর আগে কানাডা ও ব্রাজিলের পণ্যের উপর নতুন শুল্ক ঘোষণা করে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থনীতি, শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় নতুন পরিকল্পনায় ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, জাপান, মেক্সিকো, সাউথ কোরিয়া সহ কয়েকটি দেশের পণ্যও তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত ও আটক ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বুধবার নিউ ইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হয়। গত জানুয়ারিতে কারাকাসের বাড়ি থেকে 63 বছর বয়সী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কের ব্রুকলিন কারাগারে বন্দী রাখা হয়। আমেরিকান প্রসিকিউটরদের দাবি, ভেনেজুয়েলার আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে মাদক সম্রাটের সহায়তা এবং বিপুল পরিমাণ কোকেন পাচারের পেছনে মূল কারিগর ছিলেন মাদুরো। তবে আদালতে দুজনই নিজেকে নির্দোষ দাবি করেন। মাদুরো এই আটককে যুদ্ধবন্দী ও অপহরণ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই অভিযানকে একটি বৈধ আইনি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। বিচারে দোষী সাব্যস্ত হলে মাদুরোর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের কুইন্সে ডিউটিতে থাকা এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনায় 2 সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। পুলিশের তথ্য মতে বেসাইডের বেল বুলভার্ড এলাকায় মধ্যরাতে এই ঘটনা ঘটে। তদন্তকারী জানিয়েছেন, একটি দোকানের বাইরে 30 বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তার সাথে 2 ব্যক্তির কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে বিবাদ সহিংসতায় রূপ নেয়। আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ইয়েলো সোসাইটি নিউ ইয়র্ক ইনক এর 32তম বার্ষিক বনভোজন হয়েছে। নিউ ইয়র্কের পেশাজীবীদের মধ্যে সংযোগ বাড়াতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইয়েলো ট্যাক্সি চালকদের সংগঠন ইয়েলো সোসাইটি নিউ ইয়র্ক ইনক নানা আয়োজনে উদযাপন হয়েছে সংগঠনটির এবারের বার্ষিক বনভোজন। লং আইল্যান্ডে একটি পার্কে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করেন অতিথিরা। আজকে আমাদের পিকনিক, যেটা 32তম পিকনিক, এখানে আজকে আবার 19শে জুলাই আজকে আবার ফাইনাল খেলা হবে। আমরা খেলার ব্যবস্থা করা হয়েছে। আপনারা উপস্থিত হয়েছেন এবং আমাদের যে আশা ছিল যে পরিমাণে তার চেয়ে বেশি জনসমাগম হয়েছে। আয়োজনে ফ্যামিলি গেম, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক পরিবেশনায় উপভোগ্য সময় পার করেন অতিথিরা। এত সুন্দর একটি সংগঠন বিদেশের মাটিতে সকলে মিলে করে, এটাই তার নজির। আমরা সব দিকেই আমাদের যারা সদস্য আছেন এবং মেম্বার আছেন সবাইকে আমরা বিভিন্ন ওয়েতে সাহায্য করে থাকি। 32 বছর পূর্ণ হলো। আমাদের পিকনিক প্রতি বছরই সবসময় এইভাবেই চলে আসতেছে। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধন দৃঢ় করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলছেন আয়োজকরা। সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ভারতে প্রশ্ন ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন এখন মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। দিল্লিতে সংসদমুখী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের ঘটনায় শিক্ষার্থীদের পক্ষে করা আবেদন জরুরি শুনানিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এখন হাজারো শিক্ষার্থী ও তরুণের প্রতিবাদের কেন্দ্রস্থল। শিক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসে সুষ্ঠু তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন তারা। এরই মধ্যে শিক্ষার্থীদের উপর পুলিশের বল প্রয়োগের অভিযোগ তুলে ভারতের সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করা হয়। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত সেই আবেদন গ্রহণে অস্বীকৃতি জানান। এর একদিন আগে একই ধরনের আবেদন জরুরি ভিত্তিতে শুনতে অস্বীকৃতি জানিয়েছিল দিল্লি হাইকোর্টও। 2016 সালের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে ককরোচ জনতা পার্টি সিজেপি। ইনস্টাগ্রামে তাদের অনুসারী সংখ্যা 2 কোটিরও বেশি। কংগ্রেস সহ বিরোধী দলগুলোর সমর্থনে আন্দোলন এখন শিক্ষার্থীদের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে গত 1 দশকের মধ্যে দিল্লিতে এটি সবচেয়ে বড় ছাত্র আন্দোলন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সামনে এখন অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। কানাডা থেকে আমদানি হওয়া প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলারের পণ্যের উপর 50% নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা মার্কিন তৈরি গাড়ি, অ্যালকোহল ও দুগ্ধজাত পণ্যের তৈরি প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। নতুন এই শুল্ক 19 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। অবশ্য কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য বিরোধ নিরসনে তার সরকার ইতোমধ্যে বিস্তৃত প্রভাব দিয়েছে। তার দাবি, অতীতে ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি লঙ্ঘন করেছে। রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ এর আরও 2টি গুদাম ও রসদ কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 15 জন আহত হয়েছে। এ ঘটনায় রসদ কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। 4 দিনের মধ্যে এটি ওয়াইল্ডবেরিজের স্থাপনায় ইউক্রেনের দ্বিতীয় হামলা। এর আগে তাম্বভ ও মস্কোর কাছে প্রতিষ্ঠানটির গুদামে হামলায় 8 জন নিহত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার একটি তেল ডিপো এবং কৃষ্ণ সাগরে রুশ শ্যাডো ফ্লিটের একটি ট্যাঙ্কার ও 4টি পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়েছে ইউক্রেন। মালয়েশিয়ার বাজারে রয়েছে প্লাস্টিক সামগ্রীর বিশাল সম্ভাবনা। কুয়ালালামপুরের মিটেক এ অনুষ্ঠিত 37তম আন্তর্জাতিক মেশিনারি ফেয়ারে এমন সম্ভাবনার কথাই উঠে এসেছে। বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্প বিশ্বমানের বলে মনে করছেন বাংলাদেশের উদ্যোক্তারা। কুয়ালালামপুর থেকে জহিরুল ইসলাম হিরণের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা তৃতীয়বারের মতো আন্তর্জাতিক মেশিনারি ফেয়ারে অংশ নিল বাংলাদেশ। কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত 3 দিনের এ মেলায় প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশন যুক্ত করে
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে। মেলায় 3টি বুথে প্রদর্শিত হয় দেশের 14টি খ্যাতনামা প্রতিষ্ঠানের নানা ধরনের প্লাস্টিক ও প্যাকেজিং সামগ্রী। আমরা চেষ্টা করছি যে মালয়েশিয়ার বাজারে আমাদের রপ্তানি বাজারকে একটু বহুমুখীকরণ করতে। তো রপ্তানি পণ্যের মধ্যে আমাদের তৈরি পোশাক সবচেয়ে বেশি আসে, এরপরে আমাদের প্লাস্টিক পণ্যের এখানে মালয়েশিয়ার বাজারে একটি চাহিদা রয়েছে। First of all, I'm very thank you for the Bangladesh people to participate in my. তাদের পণ্যের সাথে আমাদের পণ্যের একটা ম্যাচ মেকিং করেছে, যে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, এবং তারা কিছু ক্ষেত্রে এত হাই কোয়ালিটির এক্সপোর্ট তারা বিশ্বাসই করতে পারেনি এই প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হয়। মেলায় বাংলাদেশ সহ 18টি দেশের 450টির বেশি প্রতিষ্ঠান 650টি বুথে অংশ নেয়। বাংলাদেশের স্টলগুলোতে প্রদর্শিত হয় আন্তর্জাতিক মানসম্পন্ন প্লাস্টিক ও প্যাকেজিং পণ্য। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে চাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো এই মার্কেটে পেনিট্রেট করাতে, এবং উই আর গেটিং অল সাপোর্ট ফ্রম আওয়ার হাই কমিশন ইন মালয়েশিয়া। যে বাংলাদেশ যদি আমরা এখানে রেগুলার পার্টিসিপেট করতে পারি, তাহলে আমাদের প্লাস্টিক প্রোডাক্ট আমরা বহির্বিশ্বে একটা ভালো মার্কেট সৃষ্টি করতে পারবো। মেলায় উৎপাদন, প্যাকেজিং, প্লাস্টিক, মুদ্রণ ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতের অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। গতি, সহনশীলতা আর রোমাঞ্চের এক জীবন্ত মহাকাব্য ট্যুর ডি ফ্রান্স। এবছর 113তম আসরের এই প্রতিযোগিতা শুরু হয়েছে স্পেনের ঐতিহ্যবাহী শহর বার্সেলোনা থেকে। স্পেন ও আল্পস পর্বতমালার কঠিন চ্যালেঞ্জ পার হয়ে আগামী 26শে জুলাই এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত শজ এলিজে রাস্তায়। সুইজারল্যান্ড থেকে জানাচ্ছেন শফিক তুহিন। প্রতি বছর জুলাই মাস এলেই বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের চোখ আটকে থাকে ইউরোপের দুর্গম ও পিচঢালা রাস্তায়। এই সময় বিশ্বের সেরা প্রফেশনাল সাইক্লিং টিমগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ট্যুর ডি ফ্রান্স বা ট্যুর ডু ফ্রান্সে। এবছর 113তম আসরের এই প্রতিযোগিতাটি শুরু হয়েছে স্পেনের ঐতিহ্যবাহী শহর বার্সেলোনা থেকে। দীর্ঘ 23 দিনের এই মহাযজ্ঞে সাইক্লিস্টদের মোট 21টি ধাপে প্রায় 3320 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এবারে ট্যুর ডি ফ্রান্সের রুটের অন্যতম বড় আকর্ষণ ছিল সুইজারল্যান্ড ও ফ্রান্সের সীমান্তবর্তী অঞ্চলের রোমাঞ্চকর এক ধাপ। আল্পস পর্বতের অংশ হিসেবে সুইজারল্যান্ডের বিখ্যাত জেনেভা শহরের কোল ঘেঁষে ফ্রান্সের ভিরি শহরের বুক চিরে এগিয়ে গিয়েছে প্রতিযোগিতার মূল বহর। জেনেভা হ্রদের নৈসর্গিক সৌন্দর্য আর ভিরি শহরের চেনা রাস্তাগুলো এদিন রূপ নিয়েছিল আন্তর্জাতিক সাইক্লিংয়ের মূল মঞ্চে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে ছড়িয়ে দেয় অভূতপূর্ব এক উন্মাদনা। স্পেন ও আল্পস পর্বতমালার কঠিন চ্যালেঞ্জ পার হয়ে আগামী 26শে জুলাই এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত শজ এলিজে রাস্তায়। চূড়ান্ত ফিনিশিং প্যারিসে হলেও ট্যুর ডু ফ্রান্সের এই উন্মাদনা ছুঁয়ে গেছে পুরো ফ্রান্সকে। ভিরি শহরের সাধারণ মানুষের মধ্যেও এই সাইক্লিংয়ের মহোৎসব নিয়ে দারুণ উদ্দীপনা। মানুষের মানসিক দৃঢ়তা আর শারীরিক সক্ষমতার এক অনন্য উদাহরণ এই প্রতিযোগিতা। শফিক তুহিন, চ্যানেল আই, ভিরি, ফ্রান্স। জ্বালানি খাতে নতুন দিগন্তের সূচনা করেছেন যুক্তরাজ্যের গবেষকরা। কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামে গবেষকরা বলছেন 150 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যকরভাবে হাইড্রোজেন উৎপাদন সম্ভব। এই প্রযুক্তিতে উৎপাদিত হাইড্রোজেনের উৎপাদন খরচ কম। এআই ভয়েসে রিয়াজউদ্দিনের রিপোর্ট। এতদিন কারখানার বর্জ্য তাপকে অপচয় মনে করা হতো। এবার সেই তাপ ব্যবহার করেই পানি থেকে পরিচ্ছন্ন জ্বালানি হাইড্রোজেন উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব বার্মিংহ্যামের বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড নির্গমন হয় না, যা জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত প্রচলিত হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি পরিবেশ বান্ধব। গবেষকেরা বিশেষ ধরনের বিএনসিএফ পেরোভোস্কাইট অনুঘটক ব্যবহার করে দেখিয়েছেন মাত্র 150 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যকরভাবে হাইড্রোজেন উৎপাদন সম্ভব। প্রচলিত প্রযুক্তির তুলনায় এতে অনেক কম তাপের প্রয়োজন হয়। এমনকি অনুঘটক পুনরায় ব্যবহারের জন্যও উল্লেখযোগ্যভাবে কম তাপমাত্রাই যথেষ্ট। গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ইউলং ডিং জানান, ইস্পাত, সিমেন্ট, কাঁচ ও রাসায়নিক শিল্পে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য তাপ অপচয় হয়। সেই তাপ কাজে লাগিয়ে শিল্পাঞ্চলের কাছাকাছি হাইড্রোজেন উৎপাদন করা গেলে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন কমবে। একই সঙ্গে সংরক্ষণ ও পরিবহনের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
গবেষণায় আরও দেখা গেছে এই প্রযুক্তিতে উৎপাদিত হাইড্রোজেনের খরচ বর্তমানে ব্যবহৃত গ্রিন ও ব্লু হাইড্রোজেনের তুলনায় কম হতে পারে, ফলে পরিচ্ছন্ন জ্বালানির বাজারে এটি বড় পরিবর্তন আনতে পারে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ হাইড্রোজেন এনার্জিতে প্রকাশিত গবেষণাটি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেইজিংয়ের সহযোগিতায় পরিচালিত হয়েছে। গবেষকদের বিশ্বাস, শিল্পের অপচয় হওয়া তাপকে কাজে লাগিয়ে কম খরচে পরিচ্ছন্ন হাইড্রোজেন উৎপাদনের এই প্রযুক্তি ভবিষ্যতে টেকসই জ্বালানি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিয়াজউদ্দিন আহমেদ, চ্যানেল আই। বিশ্বব্যাপী ঝড় তুলেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৯তম সিনেমা অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার। ক্যাপ্টেন আমেরিকা, লোকি আর ফ্যান্টাস্টিক ফোর সহ মার্ভেলের প্রায় সকল সুপারহিরোকে এক ছাদের তলায় আবারও এনেছেন রুশো ব্রাদার্স। সুলতানা হিমু রিপোর্ট। অ্যাভেঞ্জার্স এন্ড গেমে আয়রন ম্যানের বিদায়ের পর প্রায় ঝিমিয়েই পড়েছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমাগুলো। এরপর ফেজ 6-এ ডক্টর ডুম ক্যারেক্টারে আয়রন ম্যান খ্যাত আরডিজে ফেরত আসতেই এমসিইউ ইউনিভার্সে বাড়ে বিশাল উত্তেজনা। ফ্যান্টাস্টিক ফোরে ডক্টর ডুমের পোস্ট ক্রেডিট সিন থেকেই শুরু হয় জল্পনা কেমন হবে ডক্টর ডুম আর ডুমসডে। তারই ধারাবাহিকতায় টিজার রিলিজের 1 বছর পর প্রকাশ্যে এলো ডুমসডে এর ফাইনাল ট্রেলার। ট্রেলারে দেখা যায় ওডিন পুত্র থর পুরনো ধাঁচেই এক করছেন সুপারহিরোদের। 3টি ইউনিভার্সের সংঘর্ষ ঠেকাতে এক হচ্ছেন অরিজিনাল ইউনিভার্সের শাং-চি, এলিনা, ব্ল্যাক প্যান্থার, অ্যান্টম্যান, উইন্টার সোলজারের মতো সুপারহিরোরা। অন্য ইউনিভার্স থেকে অরিজিনাল এমসিইউতে আসছেন ফ্যান্টাস্টিক ফোর। ডুমসডেতে ফিরছেন এন্ড গেমে বিদায় নেওয়া স্টিভ রজার্সও, যার প্রত্যাবর্তনে শোরগোল নেট দুনিয়ায়। আসলে কি ক্যাপ্টেন আমেরিকা নাকি মার্ভেল কমিক্সে স্টিভ রজার্সের বিপরীত ভ্যারিয়েন্ট ক্যাপ্টেন হাইড্রা? যার প্রত্যাবর্তনে শোরগোল নেট দুনিয়ায়। আসলেই কি ক্যাপ্টেন আমেরিকা নাকি মার্ভেল কমিক্সে স্টিভ রজার্সের বিপরীত ভ্যারিয়েন্ট ক্যাপ্টেন হাইড্রা? তবে এসব কিছুকেও হার মানাচ্ছে ডক্টর ডুম ধারা থরকে 2 আঙুলে প্রতিরোধ গড়ে তোলা সিন। ফ্যান থিওরি বলছে সম্ভবত এমসিইউতে সবচেয়ে শক্তিশালী ভিলেন এবার ডক্টর ডুম। আগামী ডিসেম্বরের 18 তারিখ মুক্তি পাবে ডুমসডে। তার আগে এমসিইউ নিয়ে আসবে সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সহ নতুন সিরিজ, যা দিয়ে ডুমসডে এর গল্পকে সংযুক্ত করবেন নির্মাতা রুশো ব্রাদার্স। সুলতানা হিমু, চ্যানেল আই। সংবাদ শেষ করব ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ইরান যুদ্ধের ব্যয় ও কৌশল নিয়ে মার্কিন সিনেটে হট্টগোল, অনন্তকালের যুদ্ধ বলছেন ডেমোক্র্যাট সদস্যরা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে উদ্বিগ্ন স্টেট নির্বাচনী কর্মকর্তারা। জালিয়াতি রুখতে প্রস্তুত প্ল্যান বি ও প্ল্যান সি। এবং ককরোচ জনতা পার্টির আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার। পুলিশের হামলা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দ্রুত শুনতে নারাজ ভারতের সুপ্রিম কোর্ট। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।